অনেক দিন আগে প্রকৃতির কোলে গড়ে উঠেছিল এক সুন্দর রাজ্য, যার নাম রত্নপুর। এই রাজ্যের মানুষজন ছিল পরম সুখী ও হাসি খুশি। তাদের দিন কাটত আনন্দ আর উল্লাসে। রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিমল। প্রজাদের কাছে তিনি ছিলেন আদর্শ শাসক। তার পাশেই ছিলেন মহারানী মীনাক্ষী, যার মুখের হাসি ছিল চাঁদের মতো উজ্জ্বল, আর তাদের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রিকা ছিল যেন প্রজাদের নয়নের মণি। সেদিন রাতে যখন রাজ্যের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন মহারানী মীনাক্ষী এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। তার স্বপ্ন ছিল জীবন্ত, যেন তিনি বাস্তবে সেই দৃশ্য দেখেছেন। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। মহারাজ, মহারাজ, জেগে উঠুন, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি হয়েছে রানী? এত সকালে এমন উত্তেজিত কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছ নাকি? না মহারাজ, দুঃস্বপ্ন নয়, এই এক অপূর্ব স্বপ্ন। আমি দেখেছি আমাদের রাজ্যের শেষ প্রান্তে ওই বিশাল বড় মাটির অনেক গভীরে এক মিষ্টি জলের ঝর্ণা আছে। সেই জল পৃথিবীর শ্রেষ্ঠতম জল, এতটাই সুস্বাদু যে আমি এখনো তার স্বাদ অনুভব করতে পারছি। মিষ্টি জল মাটির গভীরে, এটা কি সত্যি সম্ভব? সম্ভব না হলে কি এমন করে বায়না ধরতাম? মহারাজ, আমি সেই জল পান করতে চাই। আমার মন চাইছে আমি এক্ষুনি সেই জল পান করব। আপনাকে সেই জল এনে দিতেই হবে। আচ্ছা রানী, শান্ত হও। স্বপ্নের জল বলে তো আর উড়িয়ে দিতে পারি না। আমি মন্ত্রীর সাথে পরামর্শ করছি। মহারানীর বায়নায় রাজামশাইকে চিন্তায় ফেললেন। তিনি জানতেন রানীর মন ভাঙা ঠিক হবে না। তাই তিনি দ্রুত রাজসভা ডাকলেন এবং মন্ত্রী চাণক্যকে তার পাশে বসিয়ে স্বপ্নের কথা খুলে বললেন। মন্ত্রী, আজ সকালে মহারানী এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন আমাদের রাজ্যের শেষ প্রান্তে মাঠে এক সুস্বাদু মিষ্টি জলের উচ্ছ্বাস। মহারানী সেই জল পান করতে চান। মহারাজ, মাটির গভীরে মিষ্টি জলের উৎস থাকা অস্বাভাবিক নয়, কিন্তু শুধু একটি স্বপ্নের উপর ভিত্তি করে এত বড় একটি কাজ শুরু করা কি বুদ্ধিমানের কাজ হবে? এতে রাজ্যের অনেক অর্থ ও শ্রম ব্যয় হবে। মন্ত্রী, মহারানী মন রক্ষা করা আমার কর্তব্য। তাছাড়া যদি সত্যি এমন কোনো উচ্ছ্বাস থেকে থাকে, তবে তা আমাদের রাজ্যের জন্য আশীর্বাদ হবে। আমি আদেশ দিচ্ছি, আজ থেকে সেই মাঠে খননের কাজ শুরু করা হোক, সেরা শ্রমিকদের নিয়োগ করা হোক এবং যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হোক। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। দিন গড়িয়ে সপ্তাহ হয়ে গেল। রাজ্যের সেরা শ্রমিকদের নিয়োজিত করা হলো। অক্লান্ত পরিশ্রম করে মাটি খুঁড়তে লাগলো। মাটি স্তরের পর স্তর ভেদ করে তারা এগিয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে, কিন্তু জলের কোনো চিহ্নই দেখা গেল না। আর কত গভীরে খনন করলে জল পাওয়া যাবে? কতদিন ধরে এই কাজ চলছে, কিন্তু জলের কোনো চিহ্নই নেই। আমার স্বপ্ন কি তবে মিথ্যে ছিল? মহারানী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। শ্রমিকরা দিনরাত এক করে কাজ করছে, কিন্তু এখন পর্যন্ত জলের কোনো উৎস পাওয়া যায়নি। মনে হচ্ছে এই মাটির নিচে কোনো জল নেই। আমার স্বপ্ন মিথ্যে হতে পারে না, কিন্তু কেন জল আসছে না? আমি কি সেই মিষ্টি জল পান করতে পারবো না? কেঁদো না মা,
হয়তো আরো গভীরে জল আছে, এত সহজে হাল ছেড়ে দিও না। বাবা, আপনি এত সহজে হাল ছেড়ে দিবেন না। মা যদি এমন স্বপ্ন দেখে থাকেন তবে নিশ্চয় তার একটা কারণ আছে। হয়তো জল আরো গভীরে আছে। আমরা যতটুক খনন করেছি তা হয়তো যথেষ্ট নয়। কিন্তু মা, আর কত গভীরে যাব? এত অর্থ ও শ্রম ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে, প্রজারাও ক্লান্ত। বাবা, যদি মার স্বপ্ন সত্যি হয় তাহলে এই জল শুধু মার জন্য নয়, পুরো রাজ্যের জন্য অমূল্য সম্পদ হতে পারে। আর কিছু দূর চেষ্টা করে দেখা যাক। মা, তোমার কথায় যুক্তি আছে। রানী, তুমি কি বলো? মহারাজ, চন্দ্রিকা এত করে যখন বলছে তবে একবার শেষ চেষ্টা করে দেখা যাক। আমার মন বলছে চন্দ্রিকা ঠিকই বলছে। ঠিক আছে। জল জল উঠেছে মহারাজ। বিশ্বাসই করতে পারছি না। মা, তুমি ঠিকই বলেছিলে। আমার স্বপ্ন সত্যি হলো। এটাই সেই মিষ্টি জল। এই জলের ঔজ্জ্বল্যই বলে দিচ্ছে এটি সাধারণ জল নয়, এর মধ্যে এক বিশুদ্ধতা রয়েছে। এ এক অলৌকিক ঘটনা মহারাজ। সত্যি এমন জলের উৎস রত্নপুর রাজ্যের জন্য আশীর্বাদ। এই জল মহারানী স্বপ্নকে সত্যি করেছে। এই জল আমাদের রত্নপুরের গৌরব। এই জল সবাই পান করবে। আহা, কি অসাধারণ স্বাদ! এতটাই মিষ্টি আর সুস্বাদু আমি জীবনে এমন জল পান করিনি। এ যে অমৃত! মহারাজ, এই জলটা এতটাই সুস্বাদু, আমি ভাবছি যদি আমরা আরো গভীরে খনন করি তবে হয়তো জল আরো বেশি মিষ্টি হবে আর সুস্বাদুও হবে। হয়তো আরো নতুন কিছু পাওয়া যাবে। রানী, যতটুকু জল আমরা পেয়েছি সেটুকুই তো যথেষ্ট। আর ঝুঁকি নেওয়ার কি দরকার আছে? শ্রমিকরাও ক্লান্ত। না মহারাজ, আমার মনে হচ্ছে ওই গভীরেই আসল রহস্য লুকিয়ে আছে। ওই জলের উৎস হয়তো আরো অনেক গভীরে। একবার চেষ্টা করে দেখা যাক। আমার খুব জানতে ইচ্ছে করছে আরো গভীরে কি আছে। মা, যতটুক পেয়েছি অতটুকু অনেক। বেশি লোভ করতে নেই, বিপদ হতে পারে। চন্দ্রিকা, এ তো লোভের নয়, এ তো জ্ঞান অর্জনের জন্য। আমি জানি আরো গভীরে আরো ভালো কিছু অপেক্ষা করছে। মহারাজ, আমার কথা শুনুন, আরেকবার খনন করুন। আচ্ছা, ঠিক আছে রানী। মহারাজ বিক্রমাদিত্য রানীর কথায় রাজি হয়ে আরও গভীর খননের নির্দেশ দিলেন। এবার শ্রমিকরা আরো বেশি সাবধানে কাজ শুরু করলো। মাটির আরো গভীরে যেতেই এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। গভীর গর্তের ভেতর থেকে ভেসে আসছিল এক অশুভ শব্দ, কিন্তু কেউ তখনও সেই বিপদের গন্ধ টের পায়নি। এক গভীর রাতে, যখন রাজ্যের মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সেই খনন করা গর্ত থেকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। মানব জাতির লোভী আমাদের পথ খুলে দিয়েছে। এতদিন ধরে ওই পাতালপুরীর গভীরে আটকে ছিলাম। এখন সময় এসেছে ওই জগৎকে শাসন করার। ভূতের দল দ্রুত গতিতে প্রাসাদের দিকে এগিয়ে গেল। মহারাজ, মহারানী ও রাজকুমারী তখনও ঘুমে আচ্ছন্ন। তারা কোনো বিপদের আভাস পায়নি।
রতনপুরের রাজা রানী আর রাজকুমারী, তোরা যে আমাদের জন্য এই পথ খুলে দিয়েছিস, তার জন্য তোদের ধন্যবাদ। এখন তোদেরকে ভোগ করার পালা। এ কি, আমরা বন্দি? তোমরা কে? কি চাও আমাদের কাছ থেকে? আমরা পাতালপুরীর শাসক। তোদের এই রাজ্যে সবকিছু এখন আমাদের দখলে। তোরা এখন থেকে আমাদের দাস হয়ে থাকবি। না, এ কি সর্বনাশ করলাম! আমার লোভের কারণে আজ এই দুর্দশা। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার লোভের কারণেই আজ এই রাজ্যে এমন সর্বনাশ হলো। আমার জন্যই আমাদের প্রিয় প্রজাদের বিপদে পড়তে হয়েছে। আমি আর কি করতাম মহারাজ? রানী, নিজেকে দোষারোপ করো না। আমরা সবাই ভুল করি। এখন আমাদের ভাবতে হবে কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। শুধু অনুশোচনা করলে তো আর হবে না। মা, বাবা ঠিকই বলেছেন। এখন কাদার সময় নয়, এখন লড়াই করার সময়। আমাদের এই ভূতদের তাড়াতেই হবে। এই রাজ্যকে আবার আমাদের ফিরে আনতেই হবে। কিন্তু কিভাবে? আমরা তো এই খাঁচায় বন্দি। এই শক্তিশালী জাদুর খাঁচা থেকে বের হওয়া কি সম্ভব? আমাদের একটা উপায় বের করতেই হবে। এই ভূতের রানীকে তার প্রাপ্য শাস্তি দিতেই হবে। আমি এই রাজ্যকে আবার আগের মতো হাসি খুশিতে ভরিয়ে তুলব। বাবা, মা, ভূতের রানীর দুর্বলতা আমি খুঁজে পেয়েছি। যখন সে গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখন তার জাদু শক্তি কিছুটা কমে যায়। আর এই খাঁচার এক কোণে একটা ছোট ফাটল আছে। আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করব। কিন্তু মা, এটা কি নিরাপদ হবে যদি ভূতেরা আবার জেগে ওঠে? ঝুঁকি না নিলে তো আমরা কোনোদিনও মুক্তি পাবো না বাবা। আমি চেষ্টা করে দেখি, আমাকে সাহায্য করো। আমি বেরিয়ে এসেছি। এবার গ্রামের মানুষদের সাথে কথা বলতে হবে। রাজকুমারী চন্দ্রিকা গ্রামের দিকে ছুটে গেল। গ্রামের মানুষজন ভূতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে লুকিয়েছিল। চন্দ্রিকা তাদের একত্রিত করল এবং ভূতদের তাড়ানোর জন্য এক সাহসী পরিকল্পনা তৈরি করলো। আমাদের রাজ্যের প্রজারা, আমরা আর এইভাবে ভূতেদের অত্যাচার সহ্য করব না। আমি একটা পরিকল্পনা করেছি। আমাদের সেই খনন করা গর্তের কাছে যেতে হবে। ভূতেরা আলোর প্রতি সংবেদনশীল এবং উচ্চ শব্দ ভয় পায়। আমরা সবাই মিলে সেই গর্তের চারপাশে আগুন জ্বালাবো এবং উচ্চ স্বরে শব্দ করব। এতে তারা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। কিন্তু রাজকুমারী, যদি ভূতেরা আমাদের আক্রমণ করে? ভয় পেলে হবে না, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই একসাথে কাজ করলে ভূতেরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। মনে রাখবে, আমরা এই রাজ্যের মানুষ। আমরা এত সহজে হার মানব না। গ্রামবাসীরা রাজকুমারীর কথায় অনুপ্রাণিত হয়ে কাঠ সংগ্রহ করে এবং গর্তের চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। তারা সবাই মিলে উচ্চস্বরে আওয়াজ করতে থাকে, চিৎকার করতে থাকে। হঠাৎ করেই ভূতেরা সেই আলোর দিকে ছুটে আসে, কিন্তু তীব্র আলো ও শব্দ তাদের অস্থির করে তোলে। ভূতের রানী এবং তার অনুচর সবাই ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে। না না, এসব কি হচ্ছে? এই শব্দ, এই আলো আমি আর সহ্য করতে পারছি না।
তাড়াতাড়ি ফিরে চলো পাতালপুরীতে, তাড়াতাড়ি। আমরা পেরেছি, ভূতেরা পালিয়েছে। মা, তুমি আমাদের ভূতদের হাত থেকে রক্ষা করেছ, তুমি এই রাজ্যকে রক্ষা করেছ। চন্দ্রিকা, তুমি আমার ভুলগুলো শুধরিয়ে দিলে, আমি তোমার জন্য গর্বিত। ভূতেরা পাতালপুরীতে ফিরে গেল। রত্নপুর রাজ্যে আবার শান্তি ফিরে এলো। কিন্তু রাজকুমারী জানতো এই গর্তটি যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ বিপদ আবার ফিরে আসতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল এই গর্তটি চিরতর বন্ধ করে দেবে। গ্রামবাসী এবং সৈন্যরা একত্রিত হয়ে মাটি পাথর দিয়ে সেই গর্ত ভরাট করতে শুরু করলো। রত্নপুর রাজ্যে আবার পুরনো গৌরব ফিরে এলো। তবে এবার তারা শিখল লোভের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে।